ইয়াশ ভাই, তুমি আমাকে ভালো কেন বাসো না? কাজে ব্যস্ত থাকা ইয়াশ কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে চোখ তুলে সামনে তাকায়। গোমরা মুখে দাঁড়িয়ে আছে সবে 17তে পা দেওয়া কিশোরী মেয়েটি। ইয়াশের চোখে চোখ পড়তে কিশোরী তার চোখ নামিয়ে নেয়। ইয়াশ কিছুক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে থেকে চোয়াল শক্ত করে তার সামনে যায়। শক্ত কণ্ঠে প্রশ্ন করে, বয়স কত তোর? প্রেম ভালোবাসার কি বুঝিস তুই? যা বের হ আমার ঘর থেকে। শেষ কথাটি বেশ জোরে ধমকের সুরে বলে। ধমক শুনে হালকা চমকে ওঠে মিথিলা, কিন্তু ভয় পায় না, কারণ এটাতে সে অভ্যস্ত। সে যতবার ইয়াশকে ভালোবাসার কথা বলেছে ততবার এই কথাগুলো শুনেছে। তবুও বেহায়ার মতো বারবার ভালোবাসি বলতে আসে। মিথিলা চোখ তুলে এবার ইয়াশের দিকে তাকায়। তেজ দেখিয়ে বলে, শোনো, এখন না 12 বছরের ওই পুচকিরাও জানে ভালোবাসা কি? আর আমার তো 17। আমি বুঝব না প্রেম ভালোবাসা কি? তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। ইয়াশ মিথিলার কথা শুনে ওর দিকে আগায়। ঠাস করে চর বসিয়ে দেয় গালে। আকমাত থাপড়ে মিথিলা কয়েক কদম পিছিয়ে যায়। গালে হাত দিয়ে ইয়াশের দিকে তাকায়। আখি অশ্রুতে টুইটম্বুর। অবাক হয়ে তাকিয়ে থাকে ইয়াশের পানে। এতদিন ইয়াশ ধমকাধমকি করলেও কখনো গায়ে হাত তোলেনি। বেশি পেকে গেছিস তাই না? বড় বাবাকে বলতে হবে তোর বিয়ের কথা। বেয়াদ্দপ মেয়ে, বের হ আমার রুম থেকে। তোর এই মুখ নিয়ে আর যেন আমার সামনে আসিস না। যত সব। উচ্চস্বরে ধমকে কথাগুলো বলে ইয়াশ নিজেই স্থান ত্যাগ করে। সে বসেছিল অফিসের কিছু কাজ করতে। কিন্তু এই গধার জ্বালায় কি সেসবও শান্তিমতো করা যায়? দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে মেয়েটা। বড় ভাইকে ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাচ্ছে। এর ব্যবস্থা করতে হবে। মেজাজটাই খারাপ করে দিল গাধাটা। ইয়াশ বাইরে বেরিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মিথিলা নাক টানতে টানতে ইয়াশের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকিয়ে বসে থাকে। বেশ কিছুক্ষণ কান্না করে ভাবতে থাকে। সে আর ইয়াশকে ভালোবাসার কথা বলবে না। এত বেহায়া কেন হবে সে? কতবার বলল সে ইয়াশকে ভালোবাসে। ইয়াশ তো একবার সান্ত্বনা দিয়েও বলতে পারত, মিথু আমিও তোকে ভালোবাসি। বলেনি তো? যাব না আমিও আর তার সামনে। বলবো না আর ভালোবাসার কথা। মনকে এসব বলে সান্ত্বনা দিয়ে চোখ মুছে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে। তার তো আবার আজকে মেলা কাজ, বড় বোন আসছে বলে কথা। মিথিলা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তার মা, মেজ মা রান্না করছে। মিথিলা গিয়ে দুজনের মাঝে দাঁড়ায়। দুজনকে ধরে সাইডে সরিয়ে দেয়। নিজে চুলোর কাছে এসে দাঁড়ায়। মেয়ের কর্মকাণ্ড দেখে তিতলি হক মেকি রাগ নিয়ে বলেন, মিথু কি করছিস? যা বের হ, রান্না করছি তো আমরা। মিথিলা ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায়। একবার চুলায় বসানো মাংসের পাতিলের দিকে, ফের মেজমার দিকে তাকিয়ে বলে, মেজো মা তোমার যাকে নিয়ে যাও তো, আমি এখন রান্না করব। আর এই মাংসও রান্না করে নিব। আর মাংস তো হয়েই গেছে। এখন আমি আপুর ফেভারিট আমার হাতের পায়ের রান্না করব। যাও যাও বের হও। মেয়ের কথা শুনে তিতলি চোখ মুখ কুচকায়। এই মেয়ে রান্না তো পারে, কিন্তু রান্না করতে গেলে রান্নাঘরের 12টা বাজে। যা তিতলি হোক এখন একদমই চাচ্ছেন না। তাই মেয়ের হাত ধরে তার কাছে নিয়ে এসে বলেন, এখন করতে হবে না। আগে মেহু আসুক, তারপর পায়েস রান্না করে খাওয়াস।
এখন না। না মা, আমি এখনই করব। আপু কতদিন পর আসছে বলো? সরো এখন, মেজো মা যাও না। মিথিলার কথায় সায় দিয়ে রুমকা হোক বলেন, আপা করুক না রান্না। ইচ্ছে করেছে বোনকে নিজের হাতের পায়েস খাওয়াতে খাওয়াক। তুমি চলো আমার সাথে। তিতলি হোক মেয়ের দিকে তাকায়। তিতলি হোককে তাকাতে দেখে মিথিলা ঠোঁট উল্টায়। মেয়ের এমন ফেস দেখে তিতলি হোক আর কিছু বলেন না, বেরিয়ে যান রান্নাঘর থেকে। মিথিলা ওদের যেতে দেখে খুশি হয়। আগে থেকে বের করে রাখা দুধের বোতলটা নিয়ে দুধ একটা পাত্রে ঢেলে নেয়। চুলো জ্বালিয়ে বসিয়ে দেয় দুধের পাত্রটা। বেশ কিছুক্ষণের মধ্যে তৈরি করে ফেলে পায়েস। পায়েস আলাদা একটা বাটিতে ঢেলে ডাইনিং টেবিলে নিয়ে রেখে দেয়। তারপর নিজের ঘরে চলে যায় ফ্রেশ হতে। এদিকে মিথিলাকে রান্নাঘর থেকে বের হতে দেখে তিতলি হোক দৌড়ে রান্নাঘরে যায়। সাথে রুকমা হোকও যায়। রান্নাঘরের কাছে আসতে তিতলি রুকমার দিকে তাকায়। রুকমাও সে সময় তিতলির দিকে তাকায়। তাকিয়ে হেসে দেয়। তিতলি রান্নাঘর একবার পরখ করে, নিচে লবণ চিনির মিশ্রণ পড়ে আছে। দুধও ফেলেছে অনেকটা। এসব দেখে তিতলি তেলে বেগুনে জলে উঠে বলে, রুকমা হেসো না। দেখেছ কি করেছে রান্নাঘরের হাল? সামান্য পায়ের রান্না করতে এরকম হাল করেছে রান্নাঘরের। ছেড়ে দাও আপা, ছোট মানুষ। ইচ্ছা করে তো আর ফেলেনি। ছেড়ে দিতে বলছো রুকমা? এই মেয়ে কোনো কিছু ঠিকমতো করতে পারে না। সবকিছুতে গোলমাল করবেই। সামান্য পায়েস রান্না করতে এই হাল। না জানি শ্বশুর বাড়ি গেলে কি হবে এই মেয়ের। তখন তো সব দোষই আমার হবে। বলবে মা কিছু শেখায়নি, এই সেই। তিতলির বকবক করতে দেখে রুকমা আর কিছু বলে না। নিত্যদিন শুনতে হয় এসব। ছোট মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই। টিপ টিপ বর্ষা পানি। पानी में आग लगा दी। आग लगी दिल में मैं तो। গুনগুন করতে করতে মিথিলা ওয়াশরুম থেকে বের হয়। চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বেলকনিতে চলে যায়। বেলকনি থেকে নেচে নেচে বের হতেই চোখ বড় বড় করে বলে ওঠে, তুমি এমনভাবে তাকাচ্ছিস যেন আমি স্বয়ং ভূত তোর সামনে দাঁড়িয়ে আছি। মিথিলা মুখটা গোমড়া করে ফেলে আস্তে ধীরে বিছানার দিকে অগ্রসর হয়। মিহু মিথিলার হাবভাব দেখে ভ্রু গুটায়। এই মেয়ে কি মতলবে আছে ধরতে পারছে না বেচারি। মিহু বিছানার উপর গোল হয়ে বসেছিল। মিথিলা গিয়ে মিহুর সামনে বসল। চোখ উঁচিয়ে তাকিয়ে ভ্রু গুটিয়ে অকমাত মিহুর চুল ধরে টান দেয়। চুল ধরে টান দেওয়ার সাথে কয়েকটা কিল থাপ্পড় বসিয়ে দেয়। মিহু মিথিলার হাত ধরে আটকানোর চেষ্টা করে। মিনিট খানেক বাদে সফলও হয়। এটুকুতেই হাঁফিয়ে ওঠে। মিথিলার হাত ধরে হাঁপাতে হাঁপাতে বলে, বেদ্যপ মেয়ে, এভাবে মারছিস কেন? মিথিলা কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, মারব না তো কি করব? আসার আগে আমাকে একবারও বলেছ তুমি আজকে আসবে। আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মনা। মিহু আদুরে কণ্ঠে বলে। মিথিলা মুখ ঘুরিয়ে বলে, কিন্তু সারপ্রাইজ তো পারলে না দিতে। আপনি যে চালাক, কিভাবে দিব সারপ্রাইজ বলেন? ঠিকই তো, লুকিয়ে লুকিয়ে মা আর আমার কথা শুনে ফেলেছেন। শুনেছি, বেশ করেছি। এবার বলো ভাইয়ার সাথে কেমন কাটালে এ কয়েকদিন? আর ভাইয়া কোথায়? ভাইয়া আসেনি? না, তার নাকি অনেক কাজ আছে, তাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু আপু, তোমাদের তো আরো দুদিন পর আসার কথা ছিল। দুদিন আগে কেন? আসলে হুমম
ওই বাড়িতে আবার কারো সাথে ঝগড়া করার জন্য বের করে দিয়েছে নাকি তোকে? যার দরুন আমার ভাইয়ার সাথে তার পরিবারকেও তাড়িয়ে দিয়েছে। মিথিলা মিহুকে রাগানোর জন্য ফাজলামো করে বলে। মিথু, আমাকে কি তোর ঝগড়াটে মনে হয়? মিহু রাগ দেখিয়ে বলে। মনে হওয়ার কি আছে, তুই যে পরিমাণ আমার সাথে ঝগড়া করিস কি জানি ওখানে আমার সাথে ঝগড়া করতে পারিসনি বলে অন্য কারো সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিলি। ছি মিহু, এভাবে আমার একমাত্র দুলাভাইয়ের মান সম্মান খোয়াতে পারলি তুই। ছি। মিথুর বাচ্চা মিথু। মিহু চিল্লিয়ে মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলা বিছানা থেকে নেমে মিহুর থেকে কয়েক কদম পিছিয়ে জিভ বের করে ভেঙিয়ে বলে, গরুর মতো চিল্লাস কেন? কম চিল্লাতে শেখ, না হয় শ্বশুরবাড়ি গিয়ে এভাবে চিল্লালে তোর শাশুড়ি ঝাড়ুপিটা করবে। কথাটা বলে মিথিলা দৌড়ে বেরিয়ে যায়। মিহু ওর পিছনে দৌড় দেয়। মিথিলা দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে চলে যায়। মিহুও ছুটছে মিথিলার পিছনে। দুজনের দৌড়াদৌড়ি দেখে তিতলি হোক ধমকে বলেন, এই থামো দুটোয়। দুটো শুধু তালগাছ হয়েছিস, জ্ঞান বুদ্ধি হয়নি এখনো। ঘরে কেউ দৌড়ায় এভাবে। এই থামো। মিথিলা তিতলি হোকের দিকে একবার তাকিয়ে মিহুকে আবার ভেঙ্গিয়ে সামনে দৌড় দেয়। ঠাসস করে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়ে সামলে নেয় নিজেকে। মাথায় হাত দিয়ে সামনে তাকাতে ইয়াসের কুঁচকে যাওয়া মুখশ্রী নজরে পড়ে। মিথিলা তাকাতে ইয়াস ধমকে বলে ওঠে, সারাদিন এভাবে ব্যাঙের মতো লাফাস কেন? হাত পা স্থির থাকে না। বেয়াদব মেয়ে। মিথিলা কিছু বলতে গিয়েও থেমে যায়। সকালের থাপ্পড়ের কথা মনে পড়তেই মুখ ঘুরিয়ে নেয়। ইয়াস মিথিলা মুখ ঘুরানো দেখে ওকে সাইড কেটে চলে যায়। মিহুরকে দেখে ওর সামনে গিয়ে বলে, কখন আসলি? এই তো কিছুক্ষণ আগেই। কোথায় গিয়েছিলি? ওই ফ্রেন্ডদের সাথে একটু বাইরে। ভাইয়া আসেনি? না, হুনার নাকি কাজের চাপ অনেক তাই আসেনি। আমাকে রেখে গেছে। ওহহ। তিতলি হোকের দিকে তাকিয়ে বলে, বড় মা আমার খাবারটা রুমে দিয়ে দিতে বলো। নিচে নামব না। কথাটা বলে ইয়াস নিজ কক্ষে চলে যায়। মিথিলা সেদিকে তাকিয়ে মুখ ভেঙায়। জমিদারের পুত্র যেন। হুহ। ডাইনিং টেবিল জুড়ে বসে আছে মিহু, ইফা, ইকবাল হোক, ইয়াসের বাবা। শুধু মিথিলা আর ইয়াসের অনুপস্থিতি। মিথিলাকে না দেখে ইকবাল হোক মিহুর দিকে তাকিয়ে বললেন, মিথি মা কোথায় মিহু? ও শাওয়ার নিচ্ছে, চাচ্চু একটু পরে চলে আসবে। সামনে পায়েসের বাটি দেখে মিহু খুশি হয়ে বলে, ওয়াও মা, পায়েস মিথু রান্না করেছে নাকি? মিহু কথাটা বলতে তিতলি হোক খাবার পরিবেশন করতে করতে হতাশ হয়ে বলেন, হ্যাঁ ওই করল। আর এই মেয়েটা যে দিনে দিনে কি হচ্ছে কে জানে। সবকিছুতে ঝিলেমি। শ্বশুরবাড়ি গিয়ে কি করবে কে জানে। মা, আমার শ্বশুর বাড়ি নিয়ে এত টেনশন করো না তো। দেখো, আমার শ্বশুরবাড়ি এমন কোথাও হবে যেখান থেকে তুমি প্রতিদিন উঠতে বসতে আমাকে দেখতে পারবে। শুধু একটু দোয়া করো। চেয়ার টেনে বসতে বসতে মিথিলা বলে ওঠে। মিথিলার কথা শুনে অবস্থানরত প্রত্যেকে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। তিতলি হোক ধমকে বলেন, কি সব বলছিস? মাথা গেছে নাকি? মাথা যাবে কেন? আমি কি বলছি তুমি বুঝো নাই? সমস্যা নাই, যেদিন হবে সেদিন বুঝে যাবা। মিথালার এই কথাটাতে সবার কুচকানো ভ্রুযুগল আরও খানিকটা কুচকে যায়। তিতলি হোক আলাদা একটা প্লেটে খাবার বেড়ে মিথিলার কাছে দিয়ে বলে, যা এই খাবারটা ইয়াসকে দিয়ে আয়। মিথিলা একবার প্লেটের দিকে তাকিয়ে একবার তিতলি হকের দিকে তাকায়। ক্ষীণ রাগ নিয়ে বলে, পারবো না আমি তোমাদের ছেলে, তোমরা গিয়ে দিয়ে আসো।
তিলতি হক মিথিলার কথা শুনে রাগ নিয়ে বলে, তোকে পারা না পারার কথা বলা হয়নি, এটা দিয়ে আসার কথা বলা হয়েছে, যা দিয়ে আয়। ইকবাল হক মিথিলার গোমরা মুখের দিকে তাকিয়ে বলে, থাক না ভাবি, ও যখন যেতে চাচ্ছে না আর ইয়াস বা নিচে নামেনি কেন? ছেলেটাও না, সেটাই তো সবসময় আমাকেই কেন? মিথিলাকে মাঝপথে থামিয়ে তিতলি হক বলে, আর একটা কথা বলবি তো, আমার থেকে খারাপ কেউ হবে না মিথিলা। বড্ড অবাধ্য হচ্ছিস আজকাল। মিথিলা পানশুটে মুখ বানিয়ে খাবার প্লেটটা হাতে নিয়ে রাজাকারের কক্ষের দিকে হাঁটা ধরে। দরজার সামনে আসতে থেমে যায়। কোনো সময় তো পারমিশন নিয়ে ঢুকে না, আজকে নিবে। মিথিলা কথা না বলে দুবার দরজায় টোকা দেয়, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া আসে না। আরও কয়েকবার দেয়, তবুও কোনো সাড়া শব্দ নেই। মিথিলা এবার অনিচ্ছা সত্ত্বেও আস্তে করে ডাক দেয়, ইয়াস ভাইয়া, তুমি কি ভিতরে? এবারও সাড়া শব্দ নেই। মিথিলা এবার ঢুকে পড়ে রুমে। রুমের চারদিকে একবার তাকিয়ে খাবার প্লেটটা রেখে দেয়। ঘুরে ফিরে আসতে নিয়েও আবার পিছনে তাকিয়ে পুনরায় চারদিকে চোখ বুলিয়ে বলে, ইয়াস ভাইয়া, তুমি কি রুমে নেই? তোমার খাবার রেখে গেলাম, খেয়ে নিও। লাস্টের লাইনটা মিনমিন করে বলে ফের ঘুরে বের হতে নিতেই চমকে ওঠে। ইয়াস তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মাত্র মনে হয় রুমে এসেছে। এখানে কি? তোকে বলেছিলাম না আমার রুমে না আসতে? আবার এসেছিস কোনো সাহসে? ইয়াসের কথা শুনে মিথিলার বেশ রাগ হয়। সে তো ইচ্ছা করে আসেনি, জোরাজুরিতে এসেছে, তাও খাবার দিতে। মিথিলা কথাটা বলতে গিয়েও বলে না, নিচের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে আসে। পাশ কাটাতে পিছন থেকে হাত ধরে ফেলে ইয়াস, টান দিয়ে সামনে এনে দাঁড় করাই। ভ্রুযুগল উঁচু করে বলে, সমস্যা কি, কথা বলছিস না কেন? মিথিলা ইয়াসের থেকে নিজ হাতটা টান দিয়ে ছুটিয়ে নেয়। কয়েক কদম সামনে গিয়ে বলে, বলছি না, কারণ আমি তোমার সামনে কথা বললে শুধু ভালোবাসার কথাই বের হবে। আর একটা কথা শুনো, এই মিথিলা হক আর কারো সামনে ভালোবাসার কথা বলতে আসবে না, তাই চুপচাপ হয়ে গেছে। আশা করি তুমিও অনেক খুশি এতে। কথাগুলো বলে মিথিলা বের হয়ে যায় রুম থেকে। ইয়াস সেদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলে ওঠে, গাধা কোথাকার। কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে 17 বয়সী কিশোরী। হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। গ্রিল ভেদ করে একফালি রোদ এসে উকি দিয়েছে বারান্দায়। শীতের সকালে রোদের ঝলকানি পড়ল কিশোরীর সর্বাঙ্গে। সপ্তপর্ণে চায়ের কাপে চুমুক বসাল সে। তখন নিচ থেকে কর্কশ কণ্ঠে শোনা গেল তার নাম ধরে কেউ ডাকছে। মিথিলা ভ্রু কুঁচকে চায়ের কাপটা নিয়ে নিচে চলে আসে। তিতলি হকের সামনে গিয়ে প্রশ্ন করল, ডাকছিলে আমায়? মিথিলার দিকে একবার তাকিয়ে তিতলি হক চায়ের ট্রেটা মিথিলার হাতে ধরিয়ে দেয়। আদেশের সুরে বলে, সবাইকে দিয়ে আয়। মিথিলা দ্বিরুক্তি করে না। কয়েকদিন ধরে সে এই কাজটা করে আসছে। বলতে গেলে এই একটা কাজ ঠিকমতো করতে পারে সে। সবাইকে সকাল সকাল চা দেওয়া, কাজটা মন্দ না। মিথিলা প্রথমে ইকবাল হকের রুমে গেল। তাকে চা দিয়ে এসে নিজের মা বাবার বরাদ্দকৃত রুমের সামনে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মন বিষণ্ণ হয়ে উঠল। কতদিন বাবাকে দেখা হয় না তার। কবে আসবে কে জানে। মিথিলা স্থান ত্যাগ করে ইয়াসের রুমের দিকে হাঁটা ধরল। রুমের সামনে এসে কিছুক্ষণ কিছু একটা ভাবল। হালকা হাতে দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়ল। প্রথমেই চোখে পড়ল বিছানার উপর শুয়ে থাকা ইয়াসের উপর।
চোখ পড়তেই কিশোরী মন বলে উঠল, ইসস, কবে তোমার পাশের ওই খালি জায়গাটায় আমার জায়গা হবে? কবে তোমার ওই মুখশ্রী দেখে আমার সকাল শুরু হবে? মিথিলা কথাটা ভেবে মাথা ঝাড়া দেয়। চায়ের কাপটা নিয়ে বেডের পাশে টেবিলে রাখে। চলে আসতে নিবে, কিন্তু বেহায়া চোখ বারবার ওই লোকটার উপরই পড়ছে। কালকে যে একটা চড় মারল তবুও শিক্ষা হল না। মিথিলা চোখ ফিরিয়ে চলে যেতে নিয়েও আবার ফিরে এসে ইয়াসের সামনে দাঁড়ায়। ইয়াসের দিকে হালকা ঝুঁকে পড়ে দেখতে থাকে ঘুমন্ত মুখশ্রী। হঠাৎ কিশোরী মনে এক সুপ্ত বাসনা জাগে, হাত চালায় নিদ্রাচ্ছন্ন থাকা পুরুষটির অবিন্যস্ত চুলে। আর একটু ঝুঁকি ভালোবাসার পরশ আঁকে পুরুষটির ললাটে। মুহূর্তেই যেন লালাভ ছেয়ে যায় কিশোরীর মুখশ্রীতে। এক মুহূর্ত অপেক্ষা না করে বের হয়ে যায় রুম থেকে। মুখশ্রীতে লজ্জাভাব যেন সরছেই না। ঘরে রাখা ট্রেটার দিকে তাকিয়ে ছুট দেয় বোনের রুমের দিকে। রুমে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দেয়। যার দরুন শুয়ে থাকা মিহু, ইফা দুজনে লাফিয়ে উঠে পড়ে। মিথিলার দিকে তাকিয়ে বিরক্তি সহিত মিহু বলে ওঠে, উফ অফ, মিথু, তোর সাথে আমাদের কোনো জন্মের শত্রুতা রে? এভাবে কেউ দরজা বন্ধ করে? বেয়াদব। মিহুর সাথে সুর ধরে ইফাও বলে ওঠে, আসলেই মিথু আপু, এভাবে কেউ দরজা বন্ধ করে? আর একটু হলে তো দুজন তোমার দরজা আটকানোর শব্দতেই পটল তুলতাম। তুই চুপ কর, পুচকে কোথাকার। মিথু আপু একদম পুচকে বলবে না। 1 বছরের বড় হয়ে ভাব নেও। 1 বছর কি কম মনে করিস নাকি? 1টা বছরের বড় আমি, তোর ভাব তো থাকবেই। আসছে 1 বছরের বড় হয়ে ভাব দেখাতে? আর আমি মনে হয় তার ভাব দেখতে বসে আছি। বসে থাকবি কেন? দরকার পড়লে খাড়াইয়া খাড়াইয়া দেখবি। বেশি কষ্ট হলে শুয়ে শুয়ে দেখতে পারিস। দুজনের ঝগড়াবিবাদ দেখে মিহু ধমক দিয়ে বলে, ওই বান্দর দুইটা চুপ কর। মিথিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আর ম্যাডাম আপনার আমাদের এভাবে জাগানোর মানে কি? মিথিলা চায়ের কাপ দুটো রেখে মিহুর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, জাগাবো নাকি করব বলো? তুমি না হয় আমাদের মানসম্মান ডুবাতে পারো, আমি তো পারি না। মিহু মিথিলার কথা শুনে বোকা হয়ে জিজ্ঞেস করে, ঘুমের সাথে মানসম্মানের কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? তুই ঘড়ি দেখেছিস কয়টা বাজে? 8টা বাজতে চলল। তো কিসের তো? দেখ, চিল্লানোর জন্য তো তোকে তোর শাশুড়ি ঝাড়ুপিটা করবে নিশ্চিত, সাথে এই ঘুমানোর জন্য তোকে জুতাপিটা করবে দেখে নিস। আর তোকে যদি তোর শাশুড়ি জুতাপিটা প্লাস ঝাড়ুপিটা করে তাহলে আমাদের বাড়ির মানসম্মান কই থাকবে বল? মিথিলার যুক্তি শুনে মিহু ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। মিথিলা মিহুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? যাই হোক, চা দিয়ে গেলাম, এক চুমুকে খেয়ে নিও। কথাটা বলে মিথিলা যেভাবে বুলেটের গতিতে এন্ট্রি নিছিল বিপরীতে কচ্ছপের গতিতে বেরিয়ে গেল। মিথিলা যেতে ইফা বলে ওঠে, আপু, আমার তো মনে হয় তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঘুরতে গেলিছে, এবারই তোমার হবু শাশুড়ি তোমাকে অলরেডি জুতাপিটা প্লাস ঝাড়ুপিটা করে ফেলেছে। ইফার কথা শুনে মিহু চোখ রাঙিয়ে তাকায় ইফার দিকে। ইফা তাকানো দেখে বিছানা থেকে নেমে পড়ে। আড়মোড়া ভেঙে বলে, শান্তিতে ঘুমুতেও পারলাম না, 2 বান্দরনির জ্বালায়। কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে ইফা স্থান ত্যাগ করে। মিহু ইফার যাওয়ার দিকে বালিশ ঝিল দিয়ে বলে, বেদ্যপ মহিলাগুলি। রাত্রে ডাইনিং টেবিলে আসতেই একটা খবর শুনতাই মিথিলার চোখ জ্বলজ্বল করে ওঠে। সবার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে সবাইকে একবার পর্যবেক্ষণ করে নেয়।
কান খাড়া করে সব কথাই শুনে। না যা শুনছে ঠিকই শুনছে। সবাই মিলে ঘুরতে যাবে, কিন্তু যাবে কোথায় সেটাই ভাববার বিষয়। মিথিলা মনোযোগ দিয়ে সবার দিকে তাকিয়ে সবার কথা শুনতে থাকে। এক পর্যায়ে ইকবাল হক তিতলি হকের দিকে তাকিয়ে বলে ওঠ, ভাবি আপনি কি বলেন? এখন তো ওদের স্কুল কলেজও বন্ধ। তিতলি হক একবার রুকমা হকের দিকে তাকায়, ফের ইকবাল হকের দিকে তাকিয়ে বলে, আমি আর কি বলবো ভাই, রুকমা যখন বলছে একবার যেতে তাহলে আমরা কি না গিয়ে পারি বলেন? তিতলি হকের কথা শুনে রুকমা হক মুচকি হাসেন। এদিকে মিথিলা শুধু এসবি শুনে যাচ্ছে, কিন্তু কোথায় যাবে কেউ কিছু বলছে না। মিথিলা এবার পাশে বসা ইফার কানে কানে বলে, কোথায় যাওয়ার কথা হচ্ছে রে? আমি কি জানি, শুনতে থাকো। মিথিলা মুখ বাঁকায় ইফার উত্তরে। পাশে মিহু বসে খেয়েই যাচ্ছে, যেন খাওয়াই তার একমাত্র কাজ। মিহুর থেকে যে এখন কিছু জানা যাবে না তা জানে। কেন যে পড়ে নিচে নামতে গেল? আগে আসলে সবটা শুনতে পারত। ধুরর। একটু পরেই ইয়াস এসে মিথিলার সামনের চেয়ারে বসে বসে। মিথিলা সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরাইতে নিয়েও আবার তাকায়। ইয়াস কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আজকে প্রথম দেখছে ওকে। সকালের ঘটনা মনে পড়তেই মিথিলা চোখ বড় বড় হয়ে যায়। এই ছেলে তখন আবার জেগেছিল নাকি? পরক্ষণেই মনকে বুঝো দেয়, জেগে থাকলে তো তখনই মেরে তক্তা বানিয়ে দিত। মিথিলা চোখ ফিরিয়ে নিজ খাওয়ায় মনোনিবেশ করে। খাওয়া শেষ হতেই একে একে সবাই উঠে যায়। মিথিলা হাত ধুয়ে নিজ কক্ষে যেতে নিবে, তখন ইয়াস ওর পাশে এসে বলে ওঠে, এখান থেকে সোজা আমার রুমে যাবি, দরকার আছে। কথাটা বলে ইয়াস পাশ কাটিয়ে চলে যায়। মিথিলা চোখ মুখ কুঁচকে বলে নেয়, ওর বয়ে গেছে তার রুমে যেতে। মিথিলা ড্যাং ড্যাং করে নিজ রুমে চলে যায়। রুমে যাওয়ার সময় একবার মিহুর রুমে ঢোকে, কিন্তু বেচারি জামাইয়ের সাথে প্রেমালাপ করতে ব্যস্ত থাকায় মিথিলা চলে আসে। নিজের রুমে এসে দেখে ইফা ওর বিছানায় আরামে কম্বলের নিচে শুয়ে আছে। মিথিলা গিয়ে ইফার হাত ধরে বসিয়ে দেয়। উফ অফ, সমস্যা কি তোর? এভাবে কেউ শীতের দিনে কম্বলের নিচ থেকে উঠিয়ে দেয়? ইফা বিরক্তি নিয়ে বলে ওঠে কথাটা। তোর রুম নেই, যা তোর রুমে গিয়ে কম্বলের নিচে সাধু সেজে বসে থাক, কেউ কিছু বলবে না। এরকম করলা না, অভিশাপ দিলাম তোর কোনোদিন বিয়া হইব না, কাইল্লা জামাইও জুটত না তোর কপালে। বকবক করতে করতে ইফা রুম থেকে বেরিয়ে যায়। ইফা যেতে মিথিলা রুমের দরজা ভিড়িয়ে কম্বলের নিচে এসে শুয়ে পড়ে। কানে ইয়ারফোন গুজে গান ছেড়ে দেয়। কেউ যে ওকে ডেকেছিল ভুলে বসে সেই কথা। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হতে মিথিলা ধরফরিয়ে উঠে পড়ে বিছানা থেকে। সামনে তাকাতে মুখটা হা হয়ে যায়। ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এখানে? মিথিলা ভীতস্বরে কথাটা বলে একবার ইয়াসের দিকে তাকালো, একবার নিচে পড়ে থাকা কাঠের স্কেলের দিকে। কাঠের স্কেল মেঝেতে পড়ে শব্দ হয়েছে। মিথিলা কানের ইয়ারফোন খুলে মাত্রই ঘুমানোর প্রচেষ্টা করছিল, বিধায় ক্ষুদ্র আওয়াজটুকু কানে যেতে ধরফরিয়ে উঠে পড়ে। কিন্তু মিথিলা ভাবছে ইয়াস এত রাতে ওর রুমে কি করছে? কোনো কি দরকার আছে ওর সাথে? মিথিলার ভাবনার ছেদ ঘটিয়ে ইয়াস মিথিলার কাছে এসে হাত টান দিয়ে বিছানা থেকে নামায়। সামনাসামনি দাঁড় করিয়ে বলে, তোকে আমার রুমে যেতে বলেছিলাম আমি, যাসনি কেন? ইয়াসের কথা শেষ হতে মিথিলা চোখ বড় বড় করে তাকায় ইয়াসের পানে। দেখেই মনে হচ্ছে রেগে আছে। মিথিলা কিছু বলার সাহস পায় না। চুপ করে ইয়াসের হাতে থাকা কাঠের স্কেলটার দিকে তাকিয়ে থাকে তীক্ষ্ণ দৃষ্টিতে।
মিথিলাকে চুপ থাকতে দেখে ইয়াশ ধমকে ওঠে। কিরে, কথা বলছিস না কেন? ধমক শুনে মিথিলা কেঁপে ওঠে। ইয়াশের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া, আমার মনে ছিল না। মনে ছিল না মানে? আমি তোকে সোজা আমার রুমে যেতে বলেছিলাম। ওটুকু যেতে যেতে নিশ্চয়ই ভুলার কথা না। দাঁতে দাঁত চেপে কথাটা বলতে আবার ধমকের স্বরে বলে, হাতটা সামনে দে। মিথিলা ভ্রুযুগল কুঁচকে বলে, হাত বাড়াবো কেন? অন্যায় করার পরও প্রশ্ন করছিস কোনো সাহসে? হাত বাড়াতে বলেছি, বাড়াবি। না বাড়াবো না। না হাত। তুমি আমাকে এখানে মারার জন্য এসেছ, তাই না? কিন্তু তুমি আমাকে মারবে কেন? শুধু তোমার ডাকে তোমার রুমে যাইনি বলে। এতটুকুর জন্য মারার কি আছে? কোনো বড় অন্যায় তো করে ফেলেনি? করিসনি কোনো বড় অন্যায়? ইয়াশের প্রশ্ন করার ধরন দেখে মিথিলা চোখ ছোট ছোট হয়ে যায়। কি অন্যায় করেছে সে? মনে করার চেষ্টা করে, কিন্তু বৃথা হয়। তাই ইয়াশকেই প্রশ্ন করে, কি বড় অন্যায় করেছি আমি? ইয়াশ মিথিলার কথা শুনে ওর দিকে কয়েক কদম আগায়। মিথিলার হাত টেনে সামনে আনে। হাতে থাকা কাঠের স্কেলটা সামনে এনে ঠাসস করে মিথিলার হাতে বসিয়ে দেয়। মিথিলা চিল্লিয়ে ওঠে সাথে সাথে। হাত টেনে পিছনে নিয়ে আসে। মারা জায়গাটায় চোখ দেয় লাল হয়ে গেছে। চোখে টলমল পানি নিয়ে ইয়াশের দিকে তাকায়। মিথিলা তাকাতে ইয়াশ বলে ওঠে, একটা ছেলের রুমে গিয়ে তার ঘুমানোর সুযোগ নিয়ে তাকে চুমু খাওয়া কি বড় অন্যায় নয়? সেদিন তো বলছিলি আমার সাথে কথা বললে নাকি তোর মুখ দিয়ে শুধু ভালোবাসার কথা বেরোবে। তা মুখে বলতে পারছিস না বলে কি এখন আচরণে প্রকাশ করা শুরু করছিস তুই আমাকে ভালোবাসিস? ইয়াশ থামতে মিথিলা চোখ তুলে তেজি কণ্ঠে বলে, একটা চুমু খেয়েছি তো কি হয়েছে? ভালোবাসি জন্যই তো চুমু খেয়েছি। তাই বলে মারবে কেন? কথাটা বলে মিথিলা হাত পিছনে লুকিয়ে ফেলে। ইয়াশ ভ্রু গুটিয়ে তাকায় মিথিলার দিকে। এই মেয়ের সাহস দেখে ও শুধু অবাক হচ্ছে। মিথিলার হাত পিছন থেকে সামনে এনে টেনে রুম থেকে বেরিয়ে নিয়ে যায়। রুম থেকে বের হতে মিথিলা ইয়াশের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমার হাত। ব্যথা পাচ্ছি আমি। ভাইয়া। ইয়াশ মিথিলার হাত ছেড়ে দেয় রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, একদম চিল্লাবি না। সবার তো দেখা দরকার তাদের বাড়ির মেয়ে কতটা ভদ্র, যে একটা ছেলের রুমে গিয়ে তার পারমিশন ছাড়া তাকে চুমু খেয়ে আসে। চল আমার সাথে। সবার কথা মনে মিথিলার চোখ বড় হয়ে যায়। ফাঁকা ঢোক গিলে কয়েকটা। ইয়াশের থেকে আবার ঝাপটা মেরে হাত ছাড়িয়ে নেয়। ভীত স্বরে বলে ওঠে, ভাইয়া, আমি আর কখনো এমন করব না। প্লিজ কাউকে কিছু বলো না। দেখো আমি আর তোমার সামনেই যাব না। সত্যি বলছি, তবুও কাউকে কিছু বলো না। ইয়াশ মিথিলার কথাটা তোয়াক্কা না করে আবার হাত ধরে নিয়ে যায়। এবার মিথিলা কিছুটা জোরে কেঁদে দেয়। কান্নার আওয়াজ পেয়েও ইয়াশ পিছনে মিথিলার দিকে তাকায়। চোখে মুখে বিরক্তি নিয়ে বলে, এসব ন্যাকামো বন্ধ কর। তোকে শিক্ষা না দেওয়া পর্যন্ত তুই ঠিক হবি না। চল। মিথিলা ইয়াশের হাত টেনে ধরে অনুরোধ করে বলে, ভাইয়া, কাউকে বলো না। দেখ আমি আর কখনো এমন করব না, প্রমিস। এবারের মতো শুধু মাফ করে দেও। ইয়াশ মিথিলার মুখের দিকে তাকায়। যতই হোক ওর মনে তো একটু মায়া দয়া আছে। ইয়াশ মিথিলার হাত ঝাপটা মেরে সরিয়ে দেয়। ওর থেকে দূরে সরে বলে, নেক্সট টাইম এরকম কিছু করবি তো সবার সামনে নিয়ে তোর এই ভালো মানুষই বের করব।
যা রুমে যা। শেষের কথাটা ধমকে বলে ওঠে ইয়াশ নিজ কক্ষে চলে গেল। মিথিলা ওখানে দাঁড়িয়ে নাক টেনে গাল ফোলায়। জীবনে কোনো একটা ভুল তো ও করেছিল, তার জন্যই এই পুরুষের প্রেমে পড়ছে, যার দরুন জীবনটা ঝালাফালা হয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসতে মিথিলা কিছুক্ষণ স্থিরচিত্তে দাঁড়িয়ে থাকে সামনের সোফায় বসা মানুষটার দিকে তাকিয়ে। হাতের তালু দিয়ে চোখ ঘষা দিয়ে আবার তাকায় সোফার দিকে। না যা দেখছে সত্যি দেখছে। মিথিলা মুহূর্তেই ছুটে যায় সোফায় বসা মানুষটার কাছে। লোকটিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মধ্যবয়স্ক লোকটি মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয়। মাথা উঠিয়ে আদুরে স্বরে বলে, কি হয়েছে আমার মায়ের? বাবাকে দেখে খুশি হয়নি বুঝি? মিথিলা নাক টেনে মিনহাজ হকের দিকে তাকায়। আহ্লাদী কণ্ঠে বলে, এতদিনে বুঝি তোমার মায়ের কথা মনে পড়েছে? কথা নেই তোমার সাথে? মিনহাজ হক মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, কাজের চাপ ছিল মা, তাই তো আসতে পারিনি। দেখো এখন চলে এসেছি। বাবার বুকে মুখ লুকিয়ে মিথিলা অস্পষ্ট স্বরে বলে, বুঝেছি। কখন এসেছ? আমাকে একবার জানালেও না? মিনহাজ হক হেসে দিয়ে বলেন, মধ্যরাতে এসেছি মা। তোমরা ঘুমিয়েছিলে তাই তো বলা হয়নি। ভাবলাম সকালেই সবাইকে সারপ্রাইজ দিব। হয়েছে তোমার সারপ্রাইজ দেওয়া? হ্যাঁ, এই তো আমার মেয়ে আমাকে দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিল না? মিথিলা হেসে বলে, খুব হয়েছি। একে একে সবাই ঘুম থেকে উঠে নিচে নামে। ইয়াশ, ইফা আর মিহু বাদে কেউই মিনহাজ হককে দেখে তেমন প্রতিক্রিয়া করে না। যেন তারা আগেই জানত মিনহাজ হক আজকে বাড়িতে আসবেন। মিথিলা সেসবে মাথা ঘামায় না। ও তো আজকে কাউকে চাও দিতে যায়নি। একে তো কালকের ইয়াশের ব্যবহার আর ওর কথাগুলোর জন্য যায়নি, তার উপর মিনহাজ হক এসেছে, তাই আরও যায়নি। ইয়াশ ড্রয়িং রুমে এসে একবার মিথিলার দিকে তাকিয়েছিল, কিন্তু মিথিলা রাগে অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। ইয়াশের হাবভাব এমন, মিথিলার মুখ ঘুরানোতে তার কিছু যায় আসে না। সবাই খাবার টেবিলে বসতে ঘুরতে যাওয়ার কথা উঠল। এবার মিথিলার বোধগম্য হল মিনহাজ হক তাহলে এর জন্যই এসেছেন। সবাই টুকটাক ঘুরতে যাওয়ার আলাপ করতে করতে খাওয়া শেষ হল। তারা কালকেই বেরোবে, তাই সবাইকে ব্যাগ গুছিয়ে নেওয়ার কথা বলল রুকমা হক। সবাই সম্মতি জানিয়ে যে যার রুমে চলে যায়। তারা ইয়াশদের মামা বাড়ি যাবে। এটা শুনতেই মিথিলার মুখ পানসুটে হয়ে যায়। গোমরা মুখ করে নিজ কক্ষে চলে যায়। ভোর ৫:৩০। শীতের সকাল। ইয়াশ, মিথিলা পরিবারের সকলে স্টেশনে বসে আছে। ৫:৩০ ট্রেন আসার কথা। সকলে বসে ট্রেনের জন্যই অপেক্ষা করছে। যাওয়ার কথা শুনে ইকবাল হক কালকেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক একজনের সিট এক এক জায়গায় পড়েছে। আবার দুইটো সিট পায়নি। এটার জন্য রুকমা হক, তিতলি হক বকবক করেই যাচ্ছেন তখন থেকে। তাদের মতে, যাবেই যখন তখন আগে থেকে টিকিট কেটে রাখলে কি হতো। দুজনের বকবকানি মনে ইকবাল হক মুখ পানসে বানিয়ে রেখেছেন। দোষটা কি আদৌ তার, সে এটার বুঝার চেষ্টা করছে। রুকমা হক যদি আগে যাওয়ার কথা বলতো তাহলে তো সে আগেই টিকিট কেটে রাখত। মেয়ে মানুষ, মাথার তার ছিঁড়া। এটা ভেবে ইকবাল হক নিজের মনকে সান্ত্বনা দেয়। অপেক্ষার অবসান ঘটিয়ে ৫:৪৫ ট্রেন আসে। সবাই এগিয়ে যায় ট্রেনে ওঠার জন্য। গলির সামনে যেতেই মিথিলা মিহু দুজনে ধাক্কা খায়।
মিহু মিথিলাকে আগলে ধরে দাঁড় করাই। মিথিলা একবার ধাক্কা দেওয়া লোকটাকে দেখে নিয়ে রেগে বলে, এভাবে কেউ ট্রেনে ওঠে? চোখ নেই নাকি আপনাদের, মানুষজন দেখেন না? মিথিলার কণ্ঠ শুনে ইয়াশসহ বাকি সকলে পিছনে তাকায়। মিনহাজ হক দুই মেয়ের হাত ধরে বলে, মা এখানে রাগারাগি করো না, চলো আগে ট্রেনে ওঠো, ভুলবশত হয়তো লেগে গেছে। মিনহাজ হকের কথা শুনে মিথিলা আর কিছু বলে না। মিনহাজ হক দুই মেয়েকে ট্রেনে উঠিয়ে দেয়। একে একে সবাই ওঠার পর মিনহাজ হক, ইকবাল হক আর ইয়াশ উঠে পড়ে। ট্রেনে উঠে সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। ইয়াশ, ইকবাল হক, মিন হক দাঁড়ানো। খালি আছে একটা সিট। তিনজন তিনজনের দিকে তাকিয়ে একবার সিটের দিকে তাকায়। অদূরে বসে থাকা মিথিলা, মিহু, ইফা তাদের দেখে এগিয়ে আসে। মিহু মিহি কণ্ঠে বলে, বাবা, চাচ্চু তোমরা যাও ওখানে গিয়ে বসো, আমরা দাঁড়িয়ে থাকতে পারব। কিন্তু তোমরা? বাবা আপু ঠিক বলেছে, যাও তোমরা বসে পড়ো, আমরা না হয় দাঁড়িয়ে থেকে যাব। ইফা তুইও যা বাবাদের সাথে। ইকবাল হক কিছু বলতে যাবেন তখন ইয়াশ বলে ওঠে, বাবা মিথিলা ঠিক বলেছে, তোমরা যাও বসে পড়ো। তারা তিনজন চলে যেতে মিহু মিথিলার দিকে তাকিয়ে বলে, তুই বসো, আমি আর ইয়াশ দাঁড়িয়ে যেতে পারব। মিথিলা জোরে জোরে দুপাশে মাথা ঘুরিয়ে বলে, তুমি আমার বড় আপু, আমি বসে যাব আর তুমি দাঁড়িয়ে? না না, তা কিভাবে হয়, তুমি বরং বসে যাও আর আমি দাঁড়িয়ে। মিহু ভ্রুযুগল কুঁচকে বলে, ইয়াশ ও তোর থেকে বড়। মিথিলা এবার ইয়াশের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, উনি তো ছেলে মানুষ। ইয়াশ দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্যিস ছেলে, না হলে মনে হয় এতক্ষণে সিট নিয়ে চুলোচুলি লেগে যেত। কথাটা বলে ইয়াশ সামনে ইফাদের কাছে যায়। মিথিলা একবার গাধার মতো ইয়াশের দিকে তাকিয়ে মিহু দিকে তাকায়। মিহু মিথিলাকে চোখ রাঙিয়ে বসে পড়ে সিটে। মিথিলার চোখ ঘুরিয়ে তাকাতে মিহুর পাশের বসা মহিলাটার দিকে চোখ পড়ে। কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন আজব কোনো প্রাণী দেখছে। মিথিলা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন মাত্রই চলতে শুরু করেছে। মিথিলার এখন আফসোস হচ্ছে, কেন জানালার পাশে সিটটাতে বসল না। বরাবরই ট্রেন ভ্রমণ তার প্রিয়, কিন্তু এবার একটা প্রিয় জিনিসের জন্য আরেকটা প্রিয় জিনিসকে বলি দিতে হচ্ছে। মিথিলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইয়াশ আসল একবার মিথিলার দিকে তাকিয়ে চলে গেল ওখান থেকে। মিথিলা ইয়াশের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ভাবহু প্রায় 1 ঘন্টা যেতে মিথিলার পা লেগে আসে। পাশে তাকিয়ে দেখে মিহু চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমাচ্ছে। মিথিলা ঘুরে হাঁটা ধরে, সামনে এগিয়ে ট্রেনের দরজার সামনে চলে যায়। ইয়াশ একপাশে দাঁড়িয়ে ছিল। মিথিলা গিয়ে বিপরীত পাশে দাঁড়িয়ে পড়ে পিঠ হেলান দিয়ে ইয়াশের দিকে তাকায়। মনে মনে আওড়াও, ঈশস, তুমি এত সুন্দর কেন ইয়াশ ভাই? একটু বেশি সুন্দর বলে বুঝি এত ভাব? আচ্ছা, আমি যদি তোমার থেকেও সুন্দর হতাম তাহলে কি তুমি আমায় ভালোবাসতো? বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকতেই মিথিলার মনে একটা প্রশ্ন উদয় হয়। সেই ইয়াশকে করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় ভুগে। না বলা পর্যন্ত তো শান্তি পাবে না, তাই মুখ ফসকে বলেই ফেলে, ইয়াশ ভাই তুমি কি ক্রিম ইউজ করো গো? আমিও মেখে একটু তোমার মতো সুন্দর হতাম, তাহলে তুমিও আমায় পাত্তা দিতে। মিথিলা এসেছে ইয়াশ অনেকক্ষণ ধরে খেয়াল করেছে কিন্তু কিছু বলেনি। এবার মিথিলার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে।
মিথিলা তখনও একইভাবে তাকিয়ে আছে ইয়াসের দিকে। এবার ইয়াস ধমকে উঠে। হঠাৎ ধমক শুনে চমকে ওঠে মিথিলা। ইয়াস মিথিলার হাত ধরে দরজা থেকে একটু দূরে সরিয়ে আছে। ধমক দিয়েই বলে, মরার জন্য ওখানে গিয়েছিলি নাকি? আর মাথার তার কি সব ছিঁড়ছে? সে তো কবেই ছিঁড়ে গেছে। যেদিন প্রথম তোমার প্রেমে পড়েছিলাম সেদিনই আমার মাথার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। ইয়াস রাগী দেখিয়ে বলে, ফাজলামো করতেছিস বেয়াদব। কালকের মার ভুলে গেছিস? ভুলবো কেন? আর মনে রাখলেও বাকি। আমি যদি মারের জন্য তোমার উপর অভিমান করেও থাকি, তুমি আমার সেই অভিমান না ভাঙাবে আর না বুঝবে। তাই তো আবার ঘুরে ফিরে তোমার কাছেই আসি। ইয়াস এবার দাঁত চেপে বলে, আচ্ছা লজ্জা বলেও তো একটা জিনিস আছে। তোর মধ্যে মনে হয় লজ্জা লও নেই, তাই না? মিথিলা এবার ক্যাবলামার্কা হাসি দিয়ে বলে, একটু ভুল বলে ফেলেছ ভাইয়া, তোমার ক্ষেত্রে আমার লজ্জার ল কেন, লয়ের মাত্রাও নাই। ইয়াস আর কিছু বলে না। এর থেকে গরু ছাগলের সাথে কথা বলেও লাভ আছে ওর মনে হয়। তাই চুপ করে থাকল। মিথিলা ইয়াসকে চুপ থাকতে দেখে গোমরা মুখ বানিয়ে ফেলে দরজার সামনে গিয়ে পা ঝুলিয়ে বসে পড়ে। ইয়াস একবার সেদিকে লক্ষ্য করে ধমকে টেনে মিথিলাকে সেখান থেকে নিয়ে আসে। মিথিলা এবারও অভিমান হয় খুব। নিজেও কথা বলবে না, আবার ওর ইচ্ছামতো থাকতেও দিবে না। কয়েক ঘন্টা যেতে মিথিলার কোমর যেন লেগে আসে। কোথাও একটা বসতে পারলে মনে হয় শান্তি পেত। মিথিলার হাঁসফাঁস করা দেখে ইয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। চাপা স্বরে জিজ্ঞেস করে, এমন করছিস কেন? মিথিলা ইয়াসের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, না কিছু না। চুপচাপ দাঁড়াবি এখানে, আমি এখনই আসছি। কথাটা বলে ইয়াস চলে যায়। মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। যে কারণেই যাচ্ছে ওর ভালোর কারণে তো আর যাচ্ছে না, তাই ওখানেই দাঁড়িয়ে থাকে। বেচারির এখন আফসোস হচ্ছে কেন যে সিটে বসল না। এই রসকসহীন মানুষের সাথে থাকার চেয়ে সিটে বসে আরামে ঘুম দিয়ে গেলেও অন্তত শান্তি পেত ও। বেশ কিছুক্ষণ পর ইয়াস আসে হাতে একটা টুল নিয়ে। মিথিলার সামনে টুলটা রেখে বলে, বসো এখানে। মিথিলা চোখ বড় বড় করে বলে, এটা কোথায় পেলে তুমি? যেখানেই পাই না কেন, তোকে বসতে বলছি বসো। মিথিলা ইয়াসকে একবার পর্যবেক্ষণ করে বলে, আমি একা বসবো, তুমি বসবে না? তোমারও তো পা লেগে গেছে। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোকে বসতে বলছি বসো। আর টাকা আমার কাছে ধরেনি এত টাকা খরচ করব। টাকার কথাটা বুঝল না মিথিলা। অজ্ঞতা বসে পড়ল। এখন কথা বললে ধমক খেতে হবে এটা জানে সে। আরও 2 ঘন্টা পর ট্রেন এনে নির্দিষ্ট গন্তব্যে থামল। ভিতর থেকে সবাইকে বেরিয়ে আসতে দেখে মিথিলাও উঠে বসল। ধাক্কাধাক্কির থেকে ও আগে আগে নেমে পড়ে ট্রেন থেকে। মিথিলা নামতে ইয়াস নেমে পড়ে। ইকবাল হক মিনহাজ হক উপর থেকে ইয়াসকে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে নামাতে সাহায্য করে। ইয়াস ব্যাগগুলো এক সাইডে রেখে এসে মিথিলাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। সবাই নামতে ইয়াস 2টো সিএনজি ভাড়া করে উঠে পড়ে। এবার আর মিথিলা ইয়াসের সাথে যায় না। মিথিলা, মিহু, ইফা আর মিনহাজ হক এক গাড়িতে আর অন্য গাড়িতে বাকি 4 জন। আধ ঘন্টা পার হতেই গাড়ি এসে একটা বাড়ির সামনে থামে। বাড়িটা অর্ধ পাকা। সবাই গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ভিতরের দিকে হাঁটা শুরু করে। একটা মধ্যবয়স্ক পুরুষ এসে রুকমা হককে জড়িয়ে ধরে। রুকমা হক জড়িয়ে ধরে কেঁদে দেয়। ইয়াসের 2 মামা একজনকে মিথিলা চিনে কিন্তু একে চিনল। ধরে নিল এটা আরেকজন।
একে একে সবার সাথে পরিচয় হতেই সবাই রুমের ভিতর যায়। মিথিলা, মিহু, ইয়াশ পিছনে ছিল। তখন কোথা থেকে একটা মেয়ে এসে ইয়াশকে জড়িয়ে ধরে। মিথিলা এটা দেখে চোখ বড় বড় করে সেদিকে তাকায়। এদিকে ইয়াশ মিথিলাকে একবার দেখে নিয়ে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। কেমন আছো? মেয়েটা ইয়াশকে জড়িয়ে ধরে বলে ওঠে। এদিকে মিথিলা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। ইয়াশ মেয়েটিকে নিজের থেকে ছাড়িয়ে স্মিথ হাসার চেষ্টা করে বলে, ভালো আছি নীলু। বাকি কথা ভিতরে গিয়ে বলি। কথাটা বলে ইয়াশ ঘরের ভিতর চলে যায়। নীলা ওখানে দাঁড়িয়ে ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে লজ্জামিশ্রিত হাসে। মিথিলা নীলার দৃষ্টি অগোচরে ওকে ভেঙিয়ে ভিতরে চলে যায়। বেশ কিছুটা সময় বৃষাম নেয় সবাই। দুপুরে খাওয়ার ডাক পড়তে সবাই হাত মুখ ধুয়ে খেতে চলে যায়। নিচে পার্টি বসিয়ে খেতে দেওয়া হয়েছে সবাইকে। প্রথমে ছেলেদের খেতে দেওয়া হয়েছে। ইয়াশের দুই মামা, ইকবাল হক, মিনহাজ হক, ইয়াশ আর ইয়াশের বড় মামার ছেলে বসেছে। ইয়াশের দুই মামির সাথে নীলা আর ইয়াশের ছোট মেয়ের ছেলে রায়না খাবার পরিবেশন করছেন। সাথে তিতলি হক আর রুকমা হক টুকিটাকি সাহায্য করছেন। মিথিলা শুধু নীলা আর ইয়াশের দিকে তাকিয়ে আছে। দুজনে হেসে হেসে কি সুন্দর গল্প করছে। ইয়াশের খাবারের দিকটা শুধু নীলা দেখছে, এটা মিথিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। যদি পারত তো নীলার দুগালে দুটা থাপ্পড় দিয়ে ইয়াশের থেকে সরায় দিত, কিন্তু তাও তো সম্ভব না। তাই মিথিলা ন্যাকামিগুলি দেখে গেল শুধু। ছেলেদের খাওয়া শেষ হলে মেয়েদের খেতে বসতে বলা হল। মেয়েদের খাওয়া দাওয়া শেষ হতে যে যার বরাদ্দকৃত রুমে চলে যায়। ইফা, মিহু, মিথিলাকে নীলা আর রায়নার ঘরে আপাতত শুতে দেওয়া হয়েছে। সবাই রুমে এসে একটা ভাতঘুম দিয়ে নিল। শো শো বাতাস বইছে। মিথিলা, মিহু, ইফা তিনজনই শীতে এক জায়গায় জবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। দুপুরে ঘুমানোর পর সবাই বিকালের দিকে ঘুরতে বের হয়েছিল। নীলাদের বাড়ির থেকে কয়েক মিনিটের দূরত্বে একটা সুন্দর নদী বয়ে গেছে। সেটা দেখতেই সবাই এসেছিল। নীলা সবাইকে বলেছিল ওখানে বাতাস শীত লাগতে পারে, সবাইকে শীতের পোশাক পরে আসতে বলেছিল। কিন্তু তখন কেউ তা আমলে নেয়নি। এখন পস্তাচ্ছে। নীলা আর রায়না গিয়ে দাঁড়ায়। রায়না মুখ টিপে হেসে বলে, কি আপুরা, কেমন লাগছে? তোমাদের তো শীতের পোশাক পরে আসতে বলেছিল, কিন্তু তোমরা শুনলেই না। এখন ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি করো। হি হি। রায়নার কথায় নীলা ওকে ধমক দিয়ে বলে, চুপ কর রায়না। ফের মিথিলাদের দিকে তাকিয়ে বলে, ইফা, মিথিলা, মিহু আপু চলো আমরা বাড়ি চলে যাই। তোমাদের এই শীতে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। আর এমনিতেই একটু পর সন্ধ্যার আজান দিবে। মিহু, ইফা নীলার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চলো। এমনিতেই অনেক শীত লাগছে। আর একটু থাকলে বরফ হয়ে যাব। গ্রামে এত শীত। মিথিলার নীলার কথা তো পছন্দ হয়নি। নিশ্চয়ই ভালো সাজার জন্য এত সুন্দর সুন্দর কথা বলছে, যাতে সবাই ওকে পছন্দ করে ইয়াশ ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যায়। তার উপর ইফা আর মিহুর সায় দেওয়া একদমই ভালো লাগল না। ওদের কথা শেষ হতেই হালকা চিল্লিয়ে বলে ওঠল, এখনই কেন যাবা তোমরা? এতই যখন শীত লাগছে তাহলে এসেছিলে কেন? যত সব। মিথিলা কথাটা বলে অন্যদিকে চলে যায়। ইফা মিহুর দিকে তাকিয়ে বলে, আপু এর মাথায় কি গ্যাস্ট্রিক হইছে নাকি? এমনি কথা কয় কে? চুপ কর।
দেখছি আমি। মিহু মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে বলতো? এখানে আসার পর থেকে তোর মেজাজ গরম হয়ে আছে? সমস্যা কি? মিথিলা মিয়ে যাওয়া স্বরে বলে, কিছু না, চলো। ভালো লাগছে না আমার। মিথিলা যেতে মিহু হতাশ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। কি হয়েছে এই মেয়ের? কেমন অদ্ভুত ব্যবহার করছে। এই রাগ দেখাচ্ছে তো এই ভালো। মিহু এত ঘাটে না। পরে জিজ্ঞেস করে নিবে। নীলাদের বাড়ি থেকে কয়েক মিনিটের দূরত্বে একটা দোতলা বাড়ি রয়েছে। মিথিলাদের সবাইকে ওখানে থাকতে দেওয়া হয়েছে। নীলাদের বাড়িতে 4টা রুম। একটায় নীলা আর রায়না থাকে, একটায় নীলার ভাই থাকে, আর দুটোতে ইয়াশের মামারা। জায়গা না হওয়ার দরুন মিথিলাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। নীলা, রায়না আর ইয়াশের 2 মামি এসে রুমগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। বাড়িটা কেমন ভুতুড়ে টাইপ। কয়েক বছর ধরে খালি পড়ে আছে। আগে যারা এই বাড়িতে থাকত তারা নাকি শহরে চলে গেছে কয়েক বছর হল। ভাও। মিথিলা, ইয়াশ, মিহু, ইফা, নীলা, রায়না, নাবিল সবাই মিলে বাড়িটার ছাদে গল্প করছিল। নীলা আর নাবিল বাড়িটার ব্যাপারে কথা বলছিল ভূতপ্রেত নিয়ে। তার মাঝে হঠাৎ রায়নার ভাও বলাতে সবার যেন যায় যায় অবস্থা। মেয়েটা যে অতিমাত্রায় ফাজিল মিথিলা, মিহু এই কয়েক ঘণ্টায় টের পেয়ে গেছে। নাবিল, নীলা ধমক দিতে পানশুটে মুখ বানিয়ে চুপ হয়ে যায় রায়না। সবাই স্বাভাবিক হতে নীলা বলতে শুরু করে, জানো আমার দাদিমার কাছ থেকে শোনা, এই বাড়িতে যারা থাকত খুবই হাসিখুশি সুখী পরিবার ছিল তারা। আনন্দে দিন কাটত। বাড়ির সবার আদরের একমাত্র মেয়ে ছিল তনিমা। সারাদিন হেসে খেলে নাকি তার দিন কাটত। হঠাৎ একদিন শোনা গেল এই বাড়ির মেয়ে তনিমা নাকি পাশের গ্রামের ছেলেকে নিয়ে ভেগেছে। 2 গ্রামে রটিয়ে গেল কথাটা। তনিমার বাবা মাকে সবাই থু থু করত। বাইরে বেরোনি যেত না গ্রামের মানুষের জন্য। এরকম করতে করতে কয়েক বছর কেটে গেল। তনিমার মা বাবা তাদের মেয়েকে মৃত ধরে নিয়েছিল। কিন্তু আদরের একমাত্র মেয়ে, তাকে কি এত সহজে ভোলা যায়? সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের মানুষও তনিমা নামটাকে ভুলে বসেছিল। সে সময় হঠাৎ একদিন তনিমা এ বাড়িতে আসে। তনিমার বাবা মা তো প্রথমে তনিমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল। একমাত্র আদরের মেয়ের কি দশা হয়েছিল এটা দেখে দুজনে চোখে জল ছেড়ে দিয়েছিল। তনিমা বাবা মায়ের সামনে যায়, দুজনের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, সে আমায় ভালোবাসেনি। মা বাবা আমাকে ক্ষমা করে দিও। এটুকু বলে তনিমা তার ঘরে চলে যায়। আর তার পরের দিন তনিমার লাশ বের হয় ওর ঘর থেকে। রাতেই হয়তো ফাঁসি নিয়েছিল তনিমা। এই ঘটনার পরপরই তনিমার বাবা মা এ বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায় এখান থেকে। এখন প্রায় প্রায় নাকি ওই তনিমার রুমটা থেকে মেয়েলি কান্নার আওয়াজ ভেসে আসে। অস্পষ্ট সুরে কি যেন বলে চলে মেয়েটা। এটুকু বলে শ্বাস নেয় নীলা, তখন নাবিল বলতে শুরু করে, আর এই তনিমার কান্নার স্বর নাকি আমাদের গ্রামেরই একজন শুনেছে। রাতে মাছ মেরে সে নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন বাড়ি থেকে চাপা স্বরে কান্নার আওয়াজ পায়। এক মুহূর্ত দেরি না করে সে নাকি চলে গিয়েছিল এখান থেকে। ঘটনা কতটা সত্য তা আমরা জানি না। নাবিল থামতে ইফা ভীতকণ্ঠে বলে, নাবিল ভাই, আমরা এখানে থাকব না, তোমাদের ওই বাড়িতেই থাকব, চলো। দরকার পড়লে উঠোনে থাকব, তাও এখানে না। ইফার কথা শেষ হতে মিহু মিথিলাও একই কথা বলে ওঠে।
নাবিল এবার তিনজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইয়াস তখন ঘড়ি দেখে বলে, অনেক রাত হয়েছে, বাদ দেও এখন, চলো ঘুমাতে চলো সবাই। এই বলে ইয়াস উঠে যায়। নাবিল উঠে ইয়াসের পিছন পিছন চলে যায়। বাকি পড়ে থাকে মিথিলা, মিহু, ইফা, নীলা আর রায়না। নীলাও উঠে পড়ে সবার দিকে তাকিয়ে বলে, চলো এবার সবাই যাই, অনেক রাত হয়েছে। রায়না তুইও চলে, বাড়ি যেতে হবে আমাদের। সবাই উঠে পড়ে নীলা আর রায়না আগে আগে যাচ্ছে, পিছনে মিহুকে জড়িয়ে ধরে ইফা আর মিথিলা হাঁটছে। হঠাৎ পিছনে কিছুর শব্দ হতেই মিথিলা আর ইফা জোরে চিল্লিয়ে উঠে। দুজনের দুপাশ থেকে চিল্লানোতে মিহু ভয় পেয়ে দুজনকে ছেড়ে দেয়। নীলা আর রায়না পিছনে ঘুরে তাকায়। রায়না দুজনের অবস্থা দেখে হাসতে হাসতে বলে, বিড়াল গেছে বিড়াল, আল্লাহ এত ভীতু তোমরা, বলে আবার হাসতে থাকে। ইফা আর মিথিলা মুখটা ছোট করে হাঁটতে থাকে। ভাইয়া তুমিও চলো আমাদের সাথে। নীলা কথাটা বলতে ইয়াস বলে উঠে, আমি কেন যাব, নাবিল আছে তো চলে যেতে পারবে। ইয়াসের উত্তরে নীলা মুখটা ছোট করে ফেলে। তখন পাশ থেকে নাবিল বলে ওঠে, ভাই চলো না হয় আমাদের সাথে, মধ্যরাতে গ্রামটা হেঁটে দেখো, সুন্দর লাগবে। নাবিলের বলা কথাটা ভেবে ইয়াস রাজি হয়ে যায় জকয়ে। নীলার ঠোঁটে তৎক্ষণাৎ হাসি ফুটে। চারজন যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে মিথিলা নিচু স্বরে বলে, ভাইয়া আমিও যাব, আমিও এই মধ্যরাতে গ্রাম ঘুরে দেখব। না, আমি কাউকে নিতে পারব না। ইয়াসের উত্তর শুনে মাথা নিচু করে ফেলে মিথিলা। তখন পাশ থেকে নাবিল বলে ওঠে, নাও না ভাই। আচ্ছা আয়। মিথিলা খুশি হয়ে ওদের সাথে এসে পড়ে। পাঁচজন হাঁটছে একটা রাস্তা দিয়ে। প্রথমে নাবিল, তারপর ইয়াস, নীলা, পিছনে রায়না আর মিথিলা। সামনে ইয়াস আর নীলাকে একসাথে দেখে মনে মনে রাগে ফুঁসতে থাকে মিথিলা। ও কি এসব রংঢং দেখার জন্য এসেছিল নাকি ধুরর? তার উপর পাশে রায়নার বকবকানি। কয়েক মিনিট হাঁটার পরে ইয়াসদের মামাবাড়ি চলে আসে। নীলা, নাবিল, রায়না ওদের বিদায় দিয়ে বাড়িতে ঢুকে যায়। ওরা যেতে ইয়াস মিথিলার দিকে তাকিয়ে বলে ওঠে, চল। ছোট্ট রাস্তা, দুজন পাশাপাশি হাঁটছে। দক্ষিণা বাতাস বহিছে। মিথিলা শাল জড়িয়ে আছে, তাও যেন একটু শীতশীত লাগছে। কয়েক মিনিট হাঁটার পরই হঠাৎ মিথিলা ইয়াসের হাতের মাঝে হাত গলিয়ে দেয়। ইয়াস থেমে যায়। বিস্মিত দৃষ্টিতে তাকায় পাশে মিথিলার পানে। মিথিলা স্মিত হেসে মাথা নাড়ায়। আকাশের দিকে তাকিয়ে আবার ইয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মধ্যরাত, চাঁদের আলো, দক্ষিণা বাতাস, পাশে প্রিয় মানুষ। এই জীবনে আর কি চাই বলো? এই রাতে প্রিয় মানুষটার কাছে একটাই আবদার, এখন থেকে প্রণয় শুরু হলে মন্দ হয় না বলো? চলবে ইনশাআল্লাহ।